আমি বৈধ না অবৈধ সেটা তো আইন বলছে, এবং সেটা আমাদের লয়ার যিনি আছেন সেটা আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিয়েছে যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বৈধ সেটা আপনারা জানতে পেরেছেন, কারণ তারাও কিন্তু পরিষ্কার করে বলতে পারেননি পিয়া সেনগুপ্ত অবৈধ, কাউকে বলতে পারেননি আপনাদের। এবার সেক্ষেত্রে আমরা এইটুকু বলবো যে আমরা বৈধ, এবং আমাদের সমস্ত লড়াইটা আইনের মাধ্যমে হবে, আইনের উপর ভরসা আছে আমাদের, এবং আপনাদের আমরা যে যা কাজ করছি সবটাই আইন মাফিক করছি। সুতরাং আর ভয় যদি বলো, হ্যাঁ সত্যি আমাদের আজকে আমাদের নিজেদের খারাপ লেগেছে যে আমরা ইম্পা ছেড়ে এসে এখানে বসে এই প্রেস মিটটা করছি, তার কারণ কাল থেকে যে ধরনের জিনিসগুলো আমরা ইম্পাতে দেখছি যে হওয়ার মানে সম্ভাবনা না যেটা হলো, বা সেগুলো কাল থেকে যেভাবে ফেসবুকে আমরা বিভিন্ন রকম দেখছি, কারণ তোমরা 22 তারিখ দেখেছো যে ধরনের ঘটনা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, কারণ রোজ রোজ আমার একটা অ্যাসোসিয়েশন সামলাতে গিয়ে আমার অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। প্রিয়াদি, যে জিনিসটা তুমি 35 বছরের সংগঠন নয়, 82 বছরের, হ্যাঁ, এত বছর সরকার বদল করেছে, কখনো এরম হয়নি, কখনো এই প্রথম, কোনো দিন এরম হয়নি। কি করে বুঝবো বলবো বলো, যারা করছে তাদেরকে জিজ্ঞেস করো। প্রিয়াদি, তুমি তো বারবার যে কোর্টের যে জিনিসগুলো দেখাচ্ছ, তুমি তোমার কাছে বৈধ কাগজ রয়েছে, এখন যেরকম আরেকজনের নামও উঠে আসছে, উনিও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন, ইম্পার শোনা যাচ্ছে অস্থায়ী রূপে, সেক্ষেত্রে কোনো স্টে অর্ডার বা কিছু তুমি কোর্টের কাছে অ্যাপিল এই সংক্রান্ত কিছু ভেবেছো? এইগুলো আমি বলতে পারবো না, এগুলো টোটালটাই আমাদের মানে আইনি প্রক্রিয়াতে আছে, সেগুলো আমাদের লয়ার। তুমি কি তাহলে ইম্পার অফিসে যাবে? আমি সুস্থ হলে নিশ্চয়ই যাবো। এটা কি সমর্থন করো যে ধনী ভোটে নির্বাচিত হলো? তোমার তো এই যে এটা তো বলেই দিলেন আমাদের লয়ার, এই যে ধনী ভোট বলে সবচেয়ে বড় কথা আমাদের আর্টিকেলে নেই, এবং দ্বিতীয়ত হচ্ছে যে যারা ধনী ভোট দিয়েছে, কিছু খেলোয়াড়, কিছু পিআরও, কিছু পাড়ার মানুষ, আমরা দেখেছি আজকে। হ্যাঁ, সেগুলো তো দেখেছি আজকে 11টায় যেটা হলো, অনেকে ধরাও পড়েছো, আমাদের কাছে ফুটেজ আছে, সমস্ত কিছু আছে, এবং কিছু নন মেম্বার, কিছু ডিফল্টার মেম্বার, যেটা পুরোপুরি ইললিগাল একটা প্রসেস হয়েছে, এবং সেটা তো আলটিমেটলি সেটার কোনো সলিউশন হয়নি, ধাক্কাধাক্কি হয়েছে, জোর করে মানে সেক্রেটারিকে ধাক্কা দেওয়া হচ্ছে, নিজেদের মতো করে নিজেরা একটু মন করে করতে, আমি বলবো ওদেরকে করতে দিই, একটু ওদের আনন্দ পেতে দিই। না দিদি, আমাকে একটা কথা বলে, এই যে তুমি বারবার বলছো এখানে কোনো রাজনৈতিক রং নেই, এই অর্গানাইজেশনে কোনো রাজনৈতিক রং নেই, কিন্তু তারপরেও এখন যাকে বলা হচ্ছে যে অস্থায়ী সভাপতি, তারও তো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে বিজেপি, কারণ তার দাদাও সিএম। আমি এ নিয়ে কোনো কথা বলবো না। শুনুন, কেউ যদি আমার সম্বন্ধে কিছু চারটি বাজে মন্তব্য করে, আমাকেও তার সম্বন্ধে বলতে হবে, সেই শিক্ষা দীক্ষা আমার বাবা মা দেননি। আমার বাবা মা একটা জিনিস শিখিয়েছে, দেখো এটা নন পলিটিক্যাল জায়গা, এখানে কোনো রকম পলিটিক্স আমি ঢোকাতে চাইনি, যেটুকু আমি সম্পর্ক রেখেছি সবটাই সংগঠনের স্বার্থে। তিনি বুকবাজি আমি শুনলাম অনেক জায়গায় বলেছেন, কিন্তু আমি এগুলোর মধ্যে কোনো রকম ঢুকতে চাই না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি বলুক তিনি কি করতে চাইছেন। এখন যেহেতু দুজনের নাম উঠে আসছে, প্রভাবিত এবং আগের সরকারের অনেক পুলিশ থেকে অ্যাম্বুলেন্স করে দেওয়া হয়, এবং আমাদের ওখানে ট্রিটমেন্ট করার পরে অ্যাম্বুলেন্স বলে আপনাদেরকে আমরা 3 পা অবধি ছেড়ে দেবো, 3 পা অবধি আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। তখন এই বয়স্ক মানুষটা আমাকে আমার সেদিন গাড়ি ছিল না, এই বয়স্ক মানুষটা অত রাত্রি অবধি বসেছিলেন আমাকে নিয়ে, আমি তখন বলেছিলাম আমাকে পুলিশে যেতেই হবে, কমপ্লেনটা করতেই হবে। আর তখন এই মানুষটা আমার সঙ্গে যান, আমার সঙ্গে আরও আমার জেনারেল মেম্বার যারা মনুষা বা আরও যারা ছিল আর কি, শিউলি এরা সবাই আসেন, এবং কিছু আমার মিডিয়া বন্ধুরা তারাও আমার জন্য অপেক্ষা করছিলেন, তারা সবাই মিলে যান। এবং আমি ওখানে যখন এফআইআরটা জমা দিয়ে যখন আমি বেরোই, তখনই আমার মানে তখন আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ি, এবং তারপরে ইনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে ইনি বাড়ি ফেরেন। এবং একজন প্রযোজক বলেছেন যে উনি যখন আপনার কাছে ছবি নিয়ে এসেছিলেন, আপনি নাকি বলেছেন যে বনি সেনগুপ্তকে না নেওয়া হলে আপনি ছবি করতে দেবেন না, অন ক্যামেরায় অভিযোগ করেছেন।
এইসব আমি এবং কিফের টিকিট দিয়ে টাকা নিয়ে বিক্রি করা কিফের টিকিট বিক্রি করা আপনারা টাকা নিয়ে বিক্রি বিক্রি করা হয়। এটা বলেছেন আর জিজ্ঞেস করুন ওদের কাছে আর কি কি বলার আছে। প্রথম কথা আমি বললেই যে বনি সেই ছবিটা করবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ আপনারা জানা উচিত যে এই যে ভালো ডিরেক্টরের ছবি বনি রিসেন্টলি দুটো ছবি ছেড়ে দিয়েছে, কারণ আমি তাকে বলেছিলাম যে আমাকে সেই ডিরেক্টর আমি নাম বলছি না, সেই ছবিটা পরে পরে কিন্তু আমার করছে, তো আমি তার বনিকে জিজ্ঞেস করেছিলাম যে উনি আমার কাছে এসেছে ছবিটা কি করা যায়। বনিকে ছবি করবে না করলে সেটা তার বনির ব্যক্তিগত ব্যাপার। আমি যদি করে প্রডিউসারকে বলে দিই যে বনি এই ছবিটা করবে, বনিকে দিতে হবে, কালকে বনি দাঁড়িয়ে বলে দেবে আমি তো পরিষ্কার করবো, আইনগত জায়গাটাকে পরিষ্কার করবো, এই যে মানুষের মধ্যে বিভ্রাট। আর প্রথম কথা দেখুন, আজকে তাদের হয়তো তারা যেসব মানুষ নিয়ে ঘুরছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা তো জানি আমাদের ভয় ঠিক আছে, আমরা এত বছর আপনারা কখনো দেখবেন না ইম্প্যাক্টে কোনোরকম ফ্ল্যাগ লাগানো হয়েছিল। আর সুতরাং আমার মনে হয় এটা ঠিক আছে, যাদের ভাবনা চিন্তা তাদের উপরেই ছেড়ে দিন না। আমি শুনুন, আমরা সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল লোক। আজ অব্দি কেউ আমাকে, সুভাষকে, রাজুকে, রঞ্জয়কে, চিরঞ্জিতকে, এখানে পাশে নিমাই পাজা, এখানে ঝুমা পাল, কাউকে নকাইকে কাউকে কোনোদিন ঝান্ডা নিয়ে, কোনো দলের ঝান্ডা নিয়ে আমরা কোনোদিন এ করিনি। আমাদের সকালবেলা উঠে রাত্রিবেলা সব অবধি একটাই ধ্যান জ্ঞান ধারণা, ইম্পাকে কিভাবে আমরা চালাবো। ইম্পাকে চালাতে গেলে কোনো পলিটিক্যাল লিডার যদি আশ্রয় নিতে হয়, সেটা হয়তো ম্যাডাম পিয়া করেছেন, সেটা ইম্পাকে বাঁচাতে করেছেন, উনি ওনার নিজের স্বার্থের জন্য করেননি, যেটা আমি জানি। হয়তো আমি ভুল জানি, কি ঠিক জানি না, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি। আজ অবধি আমরা ব্যক্তিগতভাবে কেউ কোনোদিন কাউকে করিনি, কোনো পলিটিক্সের ট্র্যাক নিয়ে করি। ব্যক্তিগত আজকে আপনিও যেরকম হয়তো কোনো ব্যাপার নিয়ে আলোচনা করেছেন যে এই দল আসলে ভালো হয়, ওই দল আসলে না ভালো হয়, এটা নিয়ে হয়তো আমরা আলোচনা করেছি, দিস মাচ। কিন্তু কোনোদিন কাউকে ইনফ্লুয়েন্স করিনি যে তুমি ওইখানে ভোট দাও, তুমি ওইখানে করো। আমরা জানি সরকারকে সাহায্য না পেলে আজকে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হবে না। আজকে যার জন্য যেদিনকে ওনারা শপথ নিয়েছেন তারপরের দিনই আমরা মাননীয় স্টেট প্রেসিডেন্টকে আমরা চিঠি লিখেছি যে প্লিজ আমাদের একটা সময় দিন, আমাদেরকে সঙ্গে নিয়ে বসুন। আজকে একটা ভুল বোঝাবুঝি নিশ্চয়ই হয়েছে, সেই ভুল বোঝাবুঝি আমরা ক্লিয়ার করে দিতে চাই যে এখানে আমরা কেউ কোনোদিন আমরা কোনো পলিটিক্সের মধ্যে আমরা ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। এটা নিয়ে আমি পুরোপুরি করে দিলাম, যতদিন আমি আছি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন সেটা আমি দেখিনি, আমি দেখিনি, যেটা নিয়ে ছবি সেটা আমি বুঝতে পারি। আমার পরিবার থেকে যেটা মেনলি বলা হচ্ছে, যেহেতু আমি সেদিনকে আপনারা দেখেছেন যে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছিলাম, এবং যখন আমি লাস্ট আমি এফআইআরটা করতে গেছিলাম, তখন আমার মনে হয় কিছু আমার সাংবাদিক বন্ধুরা সেই সঙ্গে আমার সামনে ছিলেন, এবং আমি যখন আর পারছিলাম, যখন আমি যখন ভ্রমণ করছি, সেটা নিয়েও তারা বলেছেন যে অভিনয় করা। আমি এত বড় অভিনেত্রী নই যে বমেরটাও আমি বোধহয় অভিনয় দিয়ে বের করে আনতে পারবো, এত বড় অভিনেত্রী আমি নই। তো সেটা হতে গেলে আমাকে আরো সময় নিতে হবে। হাসা কাঁদাটা অভিনয় করা যায়, বমি করাটা অভিনয় করা যায় কিনা আমি ঠিক জানি না। তো এবং সেই জায়গা থেকে আমি যে রকম ভাবে আমার মেডিকেল রিপোর্টও আমি অলরেডি থানায় সাবমিট করেছি যে আমার সেদিন আমার সিস্টেমগুলোতে আমার কী কী অবস্থা ছিল। তো আশা করি তারা কোনো রকম সেখানে আমার কোনো মিথ্যে বলার জায়গা নেই।
এবং আমার এত বছর যে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যারা আমি বিশ্বাস করি যারা সৎভাবে কাজ করেন, যারা নিউট্রালি কাজ করেন, যে মানুষগুলো নিজেরা কতখানি ঠিক আমি বলতে পারবো না, আইন বলবেন, সেই মানুষগুলো আমার এই মিডিয়ার বন্ধু বান্ধবদের বলেছেন তারা নাকি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিপোর্ট করতে এসছেন। আমার তো নিজের খুব লজ্জা বোধ হয়েছে যে এরকম একটা টিম, যে টিমের যে মানুষগুলো আজকে কে এই যে আমি নামটি বলতে পারবো যে সাহেব হালদার, কন্টিনিউয়াসলি আমরা কি বুঝতে পারছি না তারা বিভিন্ন রকমের আজকে ফেসবুকে বিভিন্ন রকম ফেক অ্যাকাউন্ট থেকে ট্রোল করুন, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা অভিনেত্রীরা এটাতে অভ্যস্ত, যবে থেকে আমি চেয়ারটায় বসেছি তবে থেকে আমরা অভ্যস্ত, আমার ছেলে ট্রোল হতে অভ্যস্ত, আমরা এটাতে অভ্যস্ত। এটা নিয়ে এখন আমি আগে একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার গন্ডারের চামড়া, তাতে অনেকে লিখেছিলেন সত্যি গন্ডারের মতো দেখতে, সত্যি আমাকে গন্ডারের মতো দেখতে আমি মেনে নিচ্ছি। এবং আমার এই বক্তব্যগুলোর পরে আমি এই সাহেবদের মতো মানুষ যারা আরো লোকজনকে দিয়ে লেখাবেন এবং ট্রোল করবেন, আমি বলবো দয়া করে একটু বেশি বেশি করে ট্রোল করুন যাতে আমার গায়ের চামড়াটা আরো বেশি মোটা হয়। দেখুন, পলিটিক্যাল মোটিভ আমি বলতে পারবো না, কারণ আমি এখনো বলছি এই সরকারের সহযোগিতা আমরা চাই। আমরা আগেও অ্যাপিল করেছি, আবারও অ্যাপিল করবো। একটা সংস্থা চালাতে গেলে যখন যে সরকারে থাকেন তাদের সাহায্য নিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই সংগঠন চালাতে গেলে এই যে সরকার এসছে তাদের সাথে সহযোগিতা করেই চলতে হবে, এটা আমরা সবাই মানি। আমরা আশা করব যে তারাও আমাদের সঙ্গে একই রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ওখানে 144 করা, এবং আমি যে বউবাজার থানায় সেদিনকার জন্যও আবার পুলিশ বলেছিলাম, পুলিশের জন্য কাগজও আমাদের কাছে আছে, প্রত্যেকটা কাগজ আমার কাছে আছে। তোমরা চাইলে এখান থেকে তোমরা ছবি তুলে দিতে পারো কোর্ট অর্ডার। আচ্ছা, এটা 22 তারিখে আমি যে বউবাজার থানায় যে আমরা যে জিডিটা করেছি, মানে আমার ফার্স্ট ইনফরমেশন লেটার রেফার করেছি তার কপি। এই যে অর্ডারটা, সেই অর্ডারটা হচ্ছে আমাদের কোর্ট থেকে দিয়েছি 10ই জুন অব্দি, যেটা আমাদের রয়েছে। এটা ইয়ে অর্ডারটা আমাদের, যেটা এটা এখন 163(2), মানে যেটা 144 এখন যেটা 163(2) আছে, সেই অর্ডারটা থাকার পরেও আমরা পুলিশকেও জানাই, এবং তারপরেও তারা এই সমস্ত কোনো কিছুই না পুলিশ মানছেন, না কোনো রকম আইন মানছেন। তারা নিজেরাই আইন, তারা নিজেরাই পুলিশ, তারা পুলিশের সামনেও টেবিল চাপড়াচ্ছে। পুলিশও অপারক। আমরা আরও আজকে মিটিংটা করলাম এখানে, তার কারণ হচ্ছে যে ধরুন আমরা তো ওখানে একটা অ্যাসোসিয়েশন করতে গিয়ে আমরা প্রতিদিন কিন্তু অসুস্থ হতে চাই না। যেখানে পুলিশ সামনে দাঁড়িয়ে আছেন, পুলিশের সামনে তারা এইভাবে ধাক্কাধাক্কি করছে, পুলিশ প্রচুর চেষ্টা করার পরেও তারা চেষ্টা করেছে আমাদেরকে সে সময় বের করে দেওয়ার বা কিছু, তারপরেও তারা অপারক। তো এই ধরনের জিনিসপত্র যখন যেখানে চলছে, সেখানে আমাদের মনে হয় আমরা সুস্থভাবে আপনাদের সঙ্গে কোনো কথা বলতে পারতাম বলে, তাই জন্য বাধ্য হলাম এখানে আমরা করতে। 10ই জুন অব্দি আমাদের এখন এই অর্ডারটা আছে। আমরা আজকেও একটা দিয়ে দিয়েছি যে পুলিশ যাতে ওখানে পুলিশ পোস্টিং করা হয়। তো বউবাজার থানা থেকে আমাদের বলা হচ্ছে যে এটা লালবাজার থানা থেকে অর্ডারটা নিয়ে আসা হোক। আমরা লালবাজার ওনারা আজকের অর্ডারটা ওনারা নেননি, তাই তো আজকের অর্ডারটা ওনারা নেননি, কিন্তু লালবাজারে আমরা জমা দিয়ে দিয়েছি। ওনারা বলেন লালবাজার থেকে অর্ডার এলে আমরা তখন প্রয়োজন মতো পুলিশ মোতায়েন করব। এবার যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। Good evening, am I audible? So, I have gone through the papers. I'll communicate in English more comfortable with that.
So I've gone through the papers in the court case records, and I find that there is a civil suit that is pending before the Honorable High Court at Calcutta. That civil suit has been filed by a bunch of petitioners asking for certain modifications or challenging the election process of the association. Now the Honorable High Court has passed several orders, the last of which orders provides for 3 special officers. These are honorable members of the bar who have been made special officers to prepare a voter list. Which members of the association will be allowed to vote in the upcoming elections in 2027. Now for the elections that have been held in 2025, so there is 2-year tenure of the executive committee board. The elections that were held in 2025 were also challenged. However, the High Court has dismissed that challenge, saying that it is too late in the day and cannot be challenged at this stage, and that order has not been appealed. So in fact, that election process has been accepted, and there is no further challenge to that election process by which Madam Pia has been made the president of the association and the other executive committee members are holding posts. So today, for this same bunch of people to come up with agitation in the party offices, claiming that the office bearers are not functioning as per the rules, or that their election processes were marred by some defects or so on and so forth, that has already been decided by the Honorable Court. So today, the processes and the directions that have been passed by the Honorable Court need to be followed, and that the advocates and the parties involved are in the process of implementing. However, taking law in their own hands and the kind of actions that have been done have been duly reported to the jurisdictional police station, and further legal actions are also on the way, and whatever the due course of law will take place. That is all. আপনার নামটা? Mr. Chunky Agarwal.